অবশেষে হার দিয়েই কিন্তু সিরিজ শেষ করতে হলো বাংলাদেশকে। যে হারটা আসলে বাংলাদেশের নিয়তিই ছিল বোধহয়, এটা প্রাপ্যই ছিল বোধহয় বাংলাদেশের। সবশেষ ম্যাচ দুটো যদি দেখেন আপনারা, চতুর্থ এবং তৃতীয় টি-20, সেখানে কিন্তু বাংলাদেশ খুব কষ্ট করে জিতেছে। চতুর্থ টি-20টা বাংলাদেশ জিতেছে 5 রানে শেষ ওভারে সাকিবের কল্যাণে। তার আগের টি-20তে বাংলাদেশ জিতেছে 9 রানে। মোট কথা বাংলাদেশের এই হারটা প্রাপ্য ছিল এবং প্রতিবার বিশ্বকাপে যাওয়ার আগে আমরা ঘরের মাঠে নিজেদের মতো উইকেট, নিজেদের মতো কন্ডিশন পেয়ে বড় দলগুলোকে ডেকে এনে যে ধরনের ফেক কনফিডেন্স নিয়ে বিশ্বকাপে বাংলাদেশ দল যায়, এবার সেই কনফিডেন্সটা নিয়ে যেতে পারছে না বাংলাদেশ। যদিও বাংলাদেশ সিরিজ জিতেছে, 4টা ম্যাচ জিতেছে, কিন্তু সেই জয়গুলো আসলে কিভাবে এসেছে? সেই জয়গুলো কি বাংলাদেশ ডোমিনেট করে জিতেছে? মোটেও নয়। বাংলাদেশ, আমি তো বললাম যে শেষ দুটো ম্যাচের পরিসংখ্যানই আসলে বলে দেয় বাংলাদেশের জয়গুলো কতটা কষ্টার্জিত ছিল। বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতা, বোলারদের উইকেট টেকিংয়ের দুর্বলতা, পার্টনারশিপ ভাঙার সামর্থ্যের অভাব, সেগুলো কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে। যে সিরিজটা, যে দলটা আসলে বিশ্বকাপে নেই, বাংলাদেশ তাদের বিপক্ষে খেলেছে এবং তারা দেখিয়ে দিয়েছে যে তোমাদের এই দুর্বলতাগুলো রয়েছে, তোমরা এগুলো ঠিক করে যাও। এখনও যেহেতু বিশ্বকাপ শুরু হতে প্রায় 20 দিনের মতো সময় রয়েছে, আজকে 12 তারিখ, বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে 8 তারিখ, সেই হিসাবে প্রায় 1 মাসের মতো সময় বাকি। জিম্বাবুয়ে কিন্তু বিশ্বকাপে না খেলা একটা দল বাংলাদেশকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে তোমাদের বেশ কিছু সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো কি? সবথেকে প্রথম যে সমস্যাটা আমি মনে করি সেটা হচ্ছে যে প্রতিপক্ষের পার্টনারশিপ ভাঙার দুর্বলতা, বাংলাদেশের বোলারদের ব্রেক থ্রু এনে দেওয়ার দুর্বলতা, কিংবা আপনি বলতে পারেন যে বড় পার্টনারশিপ হলে সেটাকে আসলে চেপে ধরার দুর্বলতা। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। প্রথম ম্যাচটা যদি আপনারা দেখেন, হ্যামিল্টন, মাসাকাদ্জা এবং মাদানে মিলে 65 বলে 75 রানের জুটি করেছেন। সেই জুটিটা কেউ ভাঙতে পারেনি, বাংলাদেশের কোনো বোলার পারেননি। দ্বিতীয় ম্যাচে বেনেট আর ক্যাম্বেল মিলে 43 বলে 73 রানের জুটি করেছেন। এরপরে তৃতীয় ম্যাচে ফারাজ করিম এবং মাসাকাদ্জা মিলে 30 বলে 54 রানের জুটি করেছেন। আর আজকের ম্যাচে আপনারা যদি দেখেন, 69 বলে 65 রানের জুটি করেছেন বেনেট এবং সিকান্দার রাজা। এরপরে সিকান্দার রাজা ক্যাম্বেলকে নিয়ে 20 বলে 45 রানের একটা জুটি করে ম্যাচটাই তো আসলে ছিনিয়ে নিলেন 9 বল হাতে থাকতেই এবং 8 উইকেটে। অর্থাৎ এই যে পরিসংখ্যানগুলো বললাম, সেখানে এতটুকু স্পষ্ট যে বাংলাদেশ কোনোভাবেই আসলে ব্রেক থ্রু, বাংলাদেশের বোলাররা কোনোভাবেই আসলে ব্রেক থ্রু এনে দিতে পারছে না। অধিনায়ক শান্ত আজকের ম্যাচটাতে বারবার করে তিনি ব্রেক থ্রু আনার জন্য সাকিবকে বোলিং করাচ্ছিলেন, সাইফুদ্দিনকে বোলিং করাচ্ছিলেন, অর্থাৎ তার হাতে যত ভান্ডার রয়েছে তিনি চেষ্টা করছিলেন যে ব্রেক থ্রু এনে দেয়ার, কিন্তু বাংলাদেশ দলের বোলাররা সেই ব্রেক থ্রু কিন্তু এনে দিতে পারেনি, যে কারণে বাংলাদেশের 157 রান খুব সহজেই চেস করে গেছে জিম্বাবুয়ে 8 উইকেটে 9 বল বাকি থাকতেই। এবং এখানে আরও একটা বিষয় যদি আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের ব্যাটাররা আসলে বড় শট খেলতে গিয়ে আউট হচ্ছেন। আজকের উইকেটগুলো যদি আপনারা একটু খেয়াল করেন, বাংলাদেশ 6টা উইকেট হারিয়েছে এবং 6টা উইকেটের মধ্যেই সবগুলো কিন্তু ক্যাচ আউট। সবাই বড় শট খেলতে গিয়ে বাউন্ডারি লাইনে আউট হয়েছেন, কেউ বা টপেজ হয়েছেন, কেউ বা ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে গেছেন। আপনি যদি দেখেন তানজিদ তামিম, আপনারা যদি তানজিদ তামিমের আউটটা দেখেন, তিনিও কিন্তু বড় শট খেলতে গিয়ে আউট হয়েছেন। মাহমুদুল্লাহ রিয়াদ সেট ব্যাটার 44 বলে 54 করেছেন, তিনিও কিন্তু বড় শট খেলতে গিয়ে আউট হয়েছেন। নাজমুল হোসেন শান্ত বাউন্ডারি লাইনে ক্যাচ আউট হয়েছেন, তিনি কিন্তু ভালো একটা রান করার আসলে ইঙ্গিত দিচ্ছিলেন যে তিনি আসলে ভালো কিছু করতে পারেন, কিন্তু 28 বলে 36 করে তিনিও কিন্তু বাউন্ডারি লাইনে আউট হয়ে গেছেন। অর্থাৎ বাংলাদেশের ব্যাটারদের যখন প্রয়োজন হয় যে বড় শট খেলতে হবে, দ্রুত রান করতে হবে, সেই সময়টায় তারা আসলে উইকেট ছুড়ে দিয়ে আসেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে মাহমুদুল্লাহ রিয়াদ তিনি তার হাফ সেঞ্চুরি ছুঁয়েছেন 36 বলে হাফ সেঞ্চুরি ছুঁয়েছেন, কিন্তু তিনি আউট হয়েছেন 54 বলে, অর্থাৎ হাফ সেঞ্চুরির থেকে মাত্র 4 রান বেশি। আর এই 4 রান করতে তিনি খরচ করেছেন 8 বল। এই 8 বলে তিনি যদি বড় শট খেলার চেষ্টা করতেন, দ্রুত রান তোলার চেষ্টা করতেন, কিংবা স্ট্রাইক রোটেট করতে পারতেন, তাহলে কিন্তু তার মধ্যে ওই প্রেশারটা কাজ করতো না, তাকে বড় শট খেলতে গিয়ে আউটও হতো না। কেননা তিনি সেট ব্যাটার, তিনি হাফ সেঞ্চুরি ছুঁয়েছেন এবং শুরুর দিকে এসে যেভাবে তিনি বিধ্বংসী ব্যাটিং করেছেন, শেষ দিকেও তো তার এই 8 বলে অন্তত হলেও 20 থেকে 25 রান করা উচিত ছিল। আপনারা যদি পরিসংখ্যান দেখেন, সিকান্দার রাজা
তিনি যখন তিনি হাফ সেঞ্চুরি ছোন, অর্থাৎ 53 রান 49 থেকে তিনি 4 হাঁকিয়ে 53 করে হাফ সেঞ্চুরি ছুঁয়েছেন, সেটা 41 বলে। কিন্তু মজার বিষয় যে তিনি 72 রান করে অপরাজিত এবং সেই বাকি 19 রান তিনি করেছেন মাত্র 5 বলে, যেখানে মাহমুদুল্লাহ রিয়াদের 8 বল লেগেছে 4 রান করতে। একইভাবে আপনারা যদি বেনেটের দিকে লক্ষ্য করেন, বেনেট কিন্তু 70 রানে আউট হয়ে গেছেন, তিনিও 36 বলে হাফ সেঞ্চুরি ছুঁয়েছেন, কিন্তু তার বাকি অর্থাৎ 50 থেকে 70 এই 20 রান করতে তিনি খরচ করেছেন মাত্র 13 বল। এই যে হাফ সেঞ্চুরি ছোঁয়ার পরে ব্যাটসম্যানদের যে ফেয়ারলেস ক্রিকেটটা খেলা কিংবা দ্রুত রান করার যে চেষ্টাটা, সেটার কিন্তু একটা অভাব আমরা পুরো সিরিজ জুড়ে দেখেছি এবং ব্যাটাররা আসলে 50-এর ওপরে গিয়ে যে সেটাকে বড় করার যে চেষ্টা, সেই চেষ্টাটা আমরা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে খুব একটা দেখতে পারিনি। তাওহিদ হৃদয় বাদে আসলে ওই ধরনের চেষ্টাটা আমরা দেখতে পারিনি। এবং এরপরে যদি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ ব্যাটারদের আসলে অফ ফর্ম। এরকম একটা বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে আপনার দলের সেরা ব্যাটার অর্থাৎ গুরুত্বপূর্ণ ব্যাটাররা যদি অফ ফর্মে থাকেন, সেটা আপনার জন্য অনেক বেশি চিন্তার। আপনি যদি দেখেন, নাজমুল হোসেন শান্ত পুরো সিরিজ জুড়ে 5টা ম্যাচ খেলেছেন, মাত্র 81 রান তার। লিটন কুমার দাস, তার ব্যর্থতার গল্প তো হাজারবার বলা হয়েছে এবং তিনি তো শেষ পর্যন্ত শেষ 2 ম্যাচে একাদশেই থাকলেন না। লিটন দাস এখন পর্যন্ত বাংলাদেশের টি-20তে সেরা ব্যাটার, আপনি এটা মানেন বা না মানেন, পরিসংখ্যান তাই বলে। কিন্তু লিটনের অফ ফর্ম, শান্তর অফ ফর্ম, সাকিব আল হাসান তিনি আসলে বোলিংটা ঠিকঠাক করছেন, যেটা তিনি সবসময় করেন, কিন্তু ব্যাটিংয়ে গিয়ে আজকে 17 বলে 21 করেছেন, কিন্তু সেই রানটা তার আসলে তার কাছে বাংলাদেশের সময় এক্সপেক্ট করে যে তিনি বড় রান করবেন, বড় কিছু করবেন, কিন্তু সেটা তিনি পারেননি। মাহমুদুল্লাহ রিয়াদ ঠিকঠাক তিনি রান করছেন, জাকের আলী অনিকের কথা স্পেশালি বলতেই হয়, কেননা বাংলাদেশের আজকে 157 রান যে হয়েছে, এটার সবথেকে বড় ক্রেডিট কিন্তু জাকের আলী অনিকের। তিনি যদি 11 বলে তিনি 24 রান করেছেন, কিন্তু শেষ 2 ওভারে তিনি 19 রান নিয়েছেন। 18 ওভারে বাংলাদেশের রান ছিল 128, সেখান থেকে তিনি 157 বাংলাদেশের রানটা নিয়ে যাওয়ার পেছনে জাকেরের অবদান সব থেকে বেশি। তো সেই জায়গাটায় জাকের আলী অনিক, মাহমুদুল্লাহ রিয়াদ তারা ঠিকঠাক। তাওহিদ হৃদয় তিনিও যে ম্যাচগুলো খেলেছেন সেগুলোতে একদম পারফেক্ট ব্যাটিং করেছেন, বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছেন। কিন্তু দলের যারা গুরুত্বপূর্ণ ব্যাটার, যাদের উপর ভরসা করে দল, তাদের আসলে অফ ফর্ম অনেক বেশি চিন্তায় ফেলছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা জিম্বাবুয়ে আরও ভালোভাবে আসলে বাংলাদেশকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের আগে ব্যাট করলে যে ডিফেন্ড করার যে চেষ্টাটা কিংবা সেটা ডিফেন্ড করে যে জেতা, সেটাতে কিন্তু বাংলাদেশ কিছুটা হলেও নড়বড়ে। আজকে বাংলাদেশ আগে ব্যাটিং করেছে, ম্যাচ হেরেছে। এর আগে 2টো ম্যাচে বাংলাদেশ আগে ব্যাটিং করে টার্গেট দিয়েছে জিম্বাবুয়েকে, সেখানে খুব কষ্টার্জিত জয়, একটা 5 রানে একটা 9 রানে, আগেই বললাম। কিন্তু আগের যে 2টো ম্যাচ, সে 2টো ম্যাচে যখন বাংলাদেশ পরে ব্যাটিং করেছে, সে 2টোতে আবার একটাতে 8 উইকেট, একটা 6 উইকেটে জিতেছে। তো সেই জায়গাটায় বাংলাদেশ পরে ব্যাটিং করলে সেটা চেঞ্জ করে জেতার যে প্রবণতা, সেটা বাংলাদেশে ঠিকঠাক বলতে হয়। তারপরেও কিছু কিছু জায়গায় তো ঘাটতি রয়েছেই, সেগুলো নিয়ে নিশ্চয়ই টিম ম্যানেজমেন্ট কিংবা কোচিং স্টাফের সদস্যরা কাজ করবেন। তারপরেও আপনি যখন বিশ্বকাপ খেলতে যাবেন, আপনাকে 2 দিকেই সেরা হয়ে যেতে হবে, কেননা এবারের বিশ্বকাপটা টি-20 বিশ্বকাপটা আপনি বলতে পারেন যে মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান এই দুজনের শেষ বিশ্বকাপ, যেমনটা সাকিব আল হাসান বলেছিলেন, এবং এটা নিয়ে অনেক আলোচনাও হচ্ছে এবং বলা হচ্ছে যে আজকে মিরপুরে সাকিব ঘরের মাঠে টি-20তে তার শেষ ম্যাচটা খেলে ফেললেন। এটা বলার কারণ তার বয়স হয়েছে। এরপরে এই বছর আসলে বাংলাদেশের ঘরের মাঠে সিরিজ নেই। বাংলাদেশ 4টা সিরিজ খেলবে, একটা ভারত, একটা পাকিস্তান, একটা ওয়েস্ট ইন্ডিজ আর একটা সাউথ আফ্রিকার বিপক্ষে। সাউথ আফ্রিকা সিরিজটা যদিও বাংলাদেশে, কিন্তু সেখানে আবার কোনো টি-20 নেই, ওয়ানডেও নেই, শুধু 2টো টেস্ট খেলবে বাংলাদেশ। আর ভারতে গিয়ে টি-20 রয়েছে, পাকিস্তানে গিয়ে আবার টি-20 নেই, কিন্তু ওয়েস্ট ইন্ডিজে গিয়ে আবার পূর্ণাঙ্গ সিরিজ অর্থাৎ টেস্ট, ওয়ানডে এবং টি-20 সবগুলো ফরম্যাটেই খেলবে বাংলাদেশ। তো সেই জায়গাটায় এরকম একটা টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যাওয়ার আগে তাদের আসলে এই ধরনের পারফরমেন্স হতাশার জায়গা তৈরি করে। আবার একই সঙ্গে সেটা একটা ভালো দিকও রয়েছে যে ফেক কনফিডেন্স নিয়ে বারবার বাংলাদেশ বিশ্বকাপে যায়, সেই ফেক কনফিডেন্সটা নিয়ে এবার যেতে পারছে না। এখনও যেহেতু প্রায় বিশ্বকাপের প্রায় 20 দিনেরও বেশি সময় বাকি আছে, আমরা যদি 8 তারিখে ধরি, আজকে 12 তারিখ, সেক্ষেত্রে প্রায় 25-26 দিন বা 27 দিনের মতো আছে। সেই জায়গাটায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কিংবা কোচিং স্টাফের সদস্যরা চেষ্টা করবেন যে এই দুর্বলতা, যেসব দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে জিম্বাবুয়ে, সেসব দুর্বলতা বাংলাদেশের ব্যাটাররা, বাংলাদেশের বোলাররা সেগুলো যাতে কাটিয়ে উঠতে পারে। এবং যেহেতু
বাংলাদেশের আসলে আর অনুশীলন করার সুযোগ নেই। বাংলাদেশ 15 তারিখে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দেবে, সেখানে গিয়ে 3টা ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রের সঙ্গে, এরপরে 2টো প্রস্তুতি, একটা ভারত এবং একটা নেদারল্যান্ডসের বিপক্ষে। তো মোটামুটি বিশ্বকাপের মূল পর্বের ম্যাচে নামার আগে বাংলাদেশ আরও 5টা ম্যাচ খেলবে। সেই 5টা ম্যাচে বাংলাদেশকে দারুণভাবে আসলে এই যে ল্যাকিংস, এই যে দুর্বলতাগুলো, সেগুলো কাটিয়ে উঠতে হবে। এবং বলতেই হয় আরেকজনের কথা, এই এত সব ব্যর্থতার মধ্যেও সবথেকে ভালো দিক সেটা হচ্ছে তানজিদ হাসান তামিম যেভাবে ব্যাটিং করেন, ফেয়ারলেস ক্রিকেটটা খেলেন, সেটা তিনি আরও একবার দারুণভাবে প্রদর্শনী দেখিয়েছেন। এই সিরিজে সবথেকে বেশি রান তারই, 180 রান করেছেন তিনি। তানজিদ হাসান তামিমের জায়গাটা মোটামুটি ফিক্সড বলাই যায়। সেই জায়গাটায় বিশ্বকাপে তার ওপেনিং পার্টনার কে হবেন, সৌম্য হবেন নাকি লিটন কুমার দাস হবেন, সেটা নিয়ে হয়তো আলোচনার বিষয় রয়েছে, চিন্তাভাবনার বিষয় রয়েছে। তারপরেও তানজিদ হাসান তামিমকে আসলে ক্রেডিট দিতেই হয়, যেভাবে তিনি ব্যাটিং করছেন সেটা যদি তিনি বিশ্বকাপেও কন্টিনিউ করতে পারেন সেখানে সেটা দারুণ কিছু হবে। তাসকিন আহমেদের ইনজুরি নিয়ে একটা কথা হচ্ছে যে তাসকিন আহমেদ আজকে ম্যাচে খেলেননি, তার কারণ হচ্ছে তার ইনজুরি। তিনি ম্যাচের আগে যে অনুশীলনটা হয় সেই অনুশীলনে তিনি পেশিতে চোট পেয়েছে। সাধারণত পেশিতে চোট মানে 2 সপ্তাহের বিশ্রাম, যেহেতু 2 সপ্তাহের বেশি সময় রয়েছে, মোটামুটি এতটুকু নিশ্চিত করে বলাই যায় যে তাসকিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে যে সিরিজ রয়েছে 3 ম্যাচের T20 সিরিজ, সেটাতে তিনি হয়তোবা খেলতে নাও পারেন। একই সঙ্গে তাকে আমরা 2টো প্রস্তুতি ম্যাচেও হয়তোবা নাও পেতে পারি, বা যদি সব কিছু ঠিকঠাক মতো হয়, তার পুনর্বাসন প্রক্রিয়া কিংবা তার চিকিৎসা যদি ঠিকঠাক মতো হয়, তাহলে হয়তোবা আমরা প্রস্তুতি ম্যাচেও পেতে পারি। আসলে এই ব্যাপারে বিসিবি এখনও নির্দিষ্ট করে কিংবা নিশ্চিত করে কোনো কিছু জানায়নি। তো এই ছিল আসলে মূলত আলোচনা পুরো সিরিজটা নিয়েই, যেখানে আমি আপনাদের বললাম যে কোন কোন বিষয়গুলো আসলে জিম্বাবুয়ে চোখে আঙুল দিয়ে বাংলাদেশকে দেখিয়ে দিয়েছে যে তোমাদের এই সব জায়গায় উন্নতির প্রয়োজন রয়েছে, এসব জায়গায় উন্নতি করে বিশ্বকাপে যাও, নয়তো তোমাদের দুর্দশা অপেক্ষা করছে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য, আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সামনে T20 বিশ্বকাপ আসছে, ক্রিক ফ্রেন্সি T20 বিশ্বকাপকে সর্বোচ্চ কাভারেজ দেবে। আপনারা ক্রিক ফ্রেন্সির সঙ্গেই থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমি তাসফিক পলক আপাতত বিদায় নিচ্ছি।